আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উম্মে আহসানা জেরি, সহকারী অধ্যাপক, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমি আজকে ক্লাস নিব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমার পড়ানোর বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আজকে আমি পড়াবো যৌথ মূলধনী ব্যবসা। আজকে আমার যৌথ মূলধনী ব্যবসা থেকে 4 নাম্বার ক্লাস। আমি যৌথ মূলধনী ব্যবসা বা এই অধ্যায়টি থেকে যে টপিকগুলো আলোচনা করব সেটা হলো কোম্পানির সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী কি, পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু, বিবরণপত্রের ধারণা, বিবরণপত্রের বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল ক্লাসে ফিরে যাই। প্রথমে আমরা কোম্পানির সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী। একই জিনিস, সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলী। এখন আমরা পরিমেল নিয়মাবলী সম্পর্কে ধারণা অর্জন করব। প্রত্যেকটা কোম্পানিকেই তার কার্য পরিচালনা করার জন্য পূর্বে থেকে কিছু ধারণা করে নিলে ভালো হয়। তাহলে পরিমেল নিয়মাবলী সেরকমই একটি দলিল যেখানে কোম্পানির অভ্যন্তরীণ কার্য পরিচালনার সমস্ত কিছু লেখা থাকে বা উল্লেখ থাকে। তাহলে আমরা পরিমেল নিয়মাবলীর সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়মকানুন লিপিবদ্ধ থাকে তাকেই কোম্পানির পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি বলা হয়ে থাকে। সংঘবিধি প্রত্যেকটা কোম্পানিকে বা পরিমেল নিয়মাবলী প্রত্যেকটা কোম্পানিকে তৈরি করে নিতে হয়। তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে স্মারকলিপির বিষয়বস্তুর বাইরে সেটা না চলে যায়। স্মারকলিপিতে উল্লেখ নেই এমন কোনো কিছু সে পরিমেল নিয়মাবলীতে লিপিবদ্ধ করতে পারবে না। মানে স্মারকলিপির ক্ষমতার বাইরে কোনো কাজ পরিমেল নিয়মাবলী পরিচালনা করতে পারবে না। এখন আমরা পরিমেল নিয়মাবলীর কয়েকটি সংজ্ঞা আলোচনা করব বিশেষজ্ঞদের, তারপরে সেখান থেকে আরো স্পষ্ট ধারণা অর্জন করব যে পরিমেল নিয়মাবলীটা কি বা সেখান থেকে কোম্পানির কি কি কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। প্রথমে আমরা 1994 সালের কোম্পানি আইনের দুইয়ের 1 ক ধারায় বলা হয়েছে সংঘবিধি বলতে তফসিল এ তফসিল 1 এ বর্ণিত যতটুকু কোনো কোম্পানির ক্ষেত্রে
প্রযোজ্য হয় ততটুকুই বোঝাবে। তাহলে 1994 সালের কোম্পানি আইনের 2-1 ক ধারায় বলা হয়েছে, সংঘবিধি বলতে তফসিল 1 বর্ণিত যতটুকু কোনো কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে ততটুকুই বোঝাবে। এখানে তফসিল বলতে হলো যে এটা তৈরি করা থাকে সরকারের, হ্যাঁ, সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি তফসিল ব্যবহার করতে পারে যতটুকু তার প্রয়োজন হয়, আর প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তার পরিচালনার জন্য একটি পরিমেল নিয়মাবলী তৈরি করে নিতে হয়। আচ্ছা, 1956 সালের ভারতীয় কোম্পানি আইনের ভারতীয় কোম্পানি আইনের 2-2 ধারায় বলা হয়েছে, সংঘবিধি বলতে এমন নিয়মকানুনকে বোঝায় যা এই আইন দ্বারা গঠিত হয় এবং পূর্ববর্তী আইন পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। তাহলে 1956 সালে ভারতীয় কোম্পানি আইনের 2-2 ধারা বলা হয়েছে, সংঘবিধি বলতে এমন নিয়মকানুনকে বোঝায় যা এই আইন দ্বারা গঠিত হয়। আইন কোনটা? 1994 সালের কোম্পানি আইন দ্বারা গঠিত হয় এবং পূর্ববর্তী আইন পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত। আইন যদি পরিবর্তন হয় তাহলে সেটা সাথে সাথে পরিবর্তিত হবে। আচ্ছা, MC শুক্লায়ের মতে সংঘবিধি হলো এমন বিধি যা বা নিয়মাবলী যা কোম্পানি অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও নিয়ম বিষয়গুলির দিক নির্দেশনা করে। তাহলে MC শুক্লায়ের মতে সংঘবিধি হলো এমন একটি বিধি বা নিয়মাবলী যা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও
বিষয়াবলীর দিক নির্দেশনা দেয়। তাহলে আমরা তিনটা সংজ্ঞায় কি পেলাম, যে 1994 সালের কোম্পানি আইনের 2-1 পদ ধারায় বলা হয়েছে যে সংঘবিধি বলতে তফসিল এ বর্ণিত যতটুকু কোনো কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয় ততটুকুই বোঝাবে। তফসিল এ হলো, আগেই বলেছি যে একটা তৈরি পরিমাণ নিয়ম, তফসিল এ আর একটা তৈরি থাকে ফর্ম, সেখানে থেকে যে অংশটুকু নিয়ে মানে পরিচালনা করা যায় বা করতে হবে সেটুকুকেই বোঝানো হয় হলো পরিমেল নিয়মাবলী দ্বারা। 1956 সালের ভারতীয় কোম্পানি আইনের 2 ধারা বলা হয়েছে, সংঘবিধি বলতে এমন নিয়মকানুনকে বোঝায় যা এই আইন দ্বারা গঠিত এবং পূর্ববর্তী আইন পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। MC শুক্লাইয়ের মতে সংঘবিধি হলো এমন একটি বিধি বা নিয়মাবলী যা কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বিষয়াবলীর দিক নির্দেশনা করে। তাহলে এই সংজ্ঞাগুলো থেকে আমরা কিছু তথ্য খুঁজে পেয়েছি, যেগুলো হলো যে সংঘবিধি কোম্পানির ব্যবসা পরিচালনা সংক্রান্ত দলিল। সংঘবিধিটা কি? ব্যবসা পরিচালনা সংক্রান্ত একটি দলিল। এতে কোম্পানির পরিচালনার সকল নিয়ম অন্তর্ভুক্ত থাকে। এটি সংঘ স্মারক প্রদত্ত ক্ষমতার থেকে নিয়মগুলো নির্ধারণ করে। সংঘ স্মারকলিপিতে যে নিয়মগুলো লেখা থাকে বা স্মারকলিপিতে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে এর ভিতর থেকে নিয়ে সেই কোম্পানি পরিচালনার নিয়মগুলো তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, সংঘবিধিতে উল্লেখ নেই এমন কাজ কোনো কোম্পানি করলে কোম্পানি তা বিধিতে অন্তর্ভুক্ত করে নিতে হবে। যদি স্মারকলিপিতে উল্লেখ নাই তারপরেও সেটা পরিমেল নিয়মিতে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে স্মারকলিপিতে সেটা অন্তর্ভুক্ত করে নিতে হবে। আচ্ছা, পরিশেষে আমরা বলতে পারি যে সংঘবিধি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার একটি নিয়ম নীতির দলিল। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি প্রস্তুত করা বাধ্যতামূলক। অবশ্য পাবলিক লিমিটেড তৈরি না করেও 1994 সালে কোম্পানি আইনের বর্ণিত তফসিল এ ব্যবহার করতে পারে। আমরা একটু আগেই বলেছি তফসিল এটা কি, যে সেখানে তৈরি করা একটি ফর্ম বা নিয়মাবলী যেটা পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবহার করতে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে এই পরিমেল নিয়মাবলীটা তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরিমেল নিয়মাবলীর বিষয়বস্তু বা ধারাসমূহ আলোচনা করব। মানে একটা পরিমেল নিয়মাবলীর ভিতরে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে বা থাকতে হয়। আচ্ছা, আমরা প্রথমে জানি যে পরিমেল নিয়মাবলীও কোম্পানির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল। হ্যাঁ, স্মারকলিপি হলো এটাকে গঠনতন্ত্র বলা যেতে পারে, এর বাইরে কোনো কিছু করতে পারে না। আর স্মারকলিপির ক্ষমতার ভিতরে থেকে পরিমেল নিয়মাবলী একটি দলিল তৈরি করে। পরিমেল নিয়মাবলী একটি দলিল যেটাকে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম লিপিবদ্ধ থাকে। কিভাবে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে তা আগে থেকেই সংঘবিধিতে উল্লেখ থাকে। একটা প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হবে সেটা পূর্বে থেকে এই দলিলে লিপিবদ্ধ থাকে না। আচ্ছা, সাধারণত যে বিষয়গুলো এই পরিমেল নিয়ম বা সংঘবিধিতে উল্লেখ থাকে সেগুলো হলো, প্রথমে কোম্পানির নাম, কোম্পানিটা কোন এলাকায়, কার্যক্রম মানে প্রধান কার্যালয়ের ঠিকানা যেটা নিবন্ধনের অফিসে জমা দেওয়া হয়েছে, যে মানে কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা, কোম্পানির কার্য এলাকা, কোন কোন এলাকায় কোম্পানি কার্য পরিচালনা করবে। আচ্ছা, কোম্পানির দৈনন্দিন পরিচালনা নিয়মাবলী, কোম্পানির দৈনন্দিন পরিচালনা নিয়মাবলী। আচ্ছা, পরিচালকগণের নাম, ঠিকানা, পেশা ও ক্রয়কৃত শেয়ারের সংখ্যা, এগুলো কিন্তু স্মারকলিপিতেও উল্লেখ ছিল। পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের পরিমাণ বা শেয়ারের পরিমাণ, পরিচালকদের নিয়োগ পদ্ধতি, পরিচালকদের অবসর বা অপসারণ পদ্ধতি, কিভাবে তারা অবসর গ্রহণ করবে বা একটা পরিচালককে যদি অপসারণ বা মানে বাদ দিতে হয় তাহলে সেটার পদ্ধতি কি সেটাও পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকবে। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ
কি পরিমাণ মূলধন নিয়ে কোম্পানিটা কার্যক্রম পরিচালনা করতে চায় সেটার উল্লেখ থাকতে হবে। কোম্পানির ন্যূনতম মূলধনের পরিমাণ, মানে প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করতে গেলে যে পরিমাণ মূলধনটার প্রয়োজন হয় সেটাকে সাধারণত ন্যূনতম মূলধন বলা হয়ে থাকে। এই মূলধনের পরিমাণ, কোম্পানির শেয়ার সংখ্যা ও প্রকৃতি, এই মূলধনটাকে কয়টা শেয়ারে ভাগ করা হবে এবং শেয়ারের প্রকৃতিগুলো কেমন হবে। আচ্ছা, কোম্পানির শেয়ার মূল্য, প্রতিটি শেয়ারের আঙ্কিক মূল্য কত হবে, শেয়ার বন্টন এবং মূল্য পরিশোধ পদ্ধতি, শেয়ার বন্টন এবং মূল্য পরিশোধ পদ্ধতি, কোম্পানির ব্যবস্থাপকের পরিচিতি, শেয়ার হস্তান্তরের নিয়মাবলী, মূলধন সংগ্রহ, সম্প্রসারণ ও পরিবর্তন পদ্ধতি। কোম্পানি পরিচালনা করতে গেলে কি করতে হয়? মূলধন সংগ্রহ করতে হয়, মূলধনের পরিমাণ অনেক সময় বাড়াতে হয় এবং পরিবর্তন করতে হয়। এটার পদ্ধতিটা পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকবে, যে পদ্ধতি অনুযায়ী এই কার্যক্রমগুলো পরিচালনা করা হবে। কোম্পানির ব্যাংকারের পরিচিতি, কোম্পানির হিসাব প্রস্তুত ও পরিচালনা নিয়মাবলী, ব্যাংক হিসাব পরিচালনার নিয়ম, কোম্পানির লভ্যাংশ ঘোষণা ও বন্টনের নিয়ম, লভ্যাংশ ঘোষণা করবে এবং সেটা কিভাবে কোন হারে কোন পদ্ধতিতে বন্টন করবে সেটা অবশ্যই স্মারকলিপির নিয়ম অনুযায়ী পরিমাণ নিয়মাবলীতে উল্লেখ থাকবে এবং সেই অনুযায়ী সেটা বন্টন করতে হবে। হিসাব নিরীক্ষা পদ্ধতি, আচ্ছা, ভোট গ্রহণ ও পরিচালনা পদ্ধতি। যৌথ মূলধনী কোম্পানি কিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে? ভোট গ্রহণের মাধ্যমে প্রত্যেকটা সদস্যের প্রত্যক্ষ ভোটে পরিচালক বা পরিচালনা করা হয়ে থাকে এবং সেই ভোট গ্রহণের পদ্ধতিটাও সেখানে উল্লেখ থাকতে হবে। কোম্পানির সিল মোহর সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের নিয়মাবলী, যে কোম্পানির একটি আইন অনুযায়ী কোম্পানির একটি নিজস্ব সিল থাকবে, সেই সিল দিয়ে কোম্পানি পরিচালিত হবে, সেটা সংরক্ষণ করতে হবে, সেটা সংগ্রহ করতে হবে এবং ব্যবহার করার নিয়মাবলী উল্লেখ করতে হবে। সভা আহ্বান পরিচালনার নিয়মাবলী, আমরা জানি যৌথ মূলধনী কোম্পানিতে বাধ্যতামূলকভাবে বিভিন্ন ধরনের সভা আহ্বান করতে হয়। সেই সভাটা কিভাবে আহ্বান করতে হবে এবং পরিচালনার কি নিয়ম কানুন আছে সেটা সব উল্লেখ করতে হবে। সভার কার্যবিবরণী তৈরি এবং নিবন্ধকের নিকট দাখিল, এখন সভা শেষে যা যা সিদ্ধান্ত হলো সেটার একটা বিবরণী তৈরি করতে হয়, সেটাকে বলা হয় সভার কার্যবিবরণী। সেটা তৈরি করে এক কপি নিবন্ধকের অফিসে দাখিল করতে হবে। আচ্ছা, সংরক্ষিত তহবিল মূলধনে রূপান্তরের নিয়ম, সংরক্ষিত তহবিল মূলধনে রূপান্তরের নিয়ম, ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি, শেয়ার হোল্ডারদের অধিকার, দায় ও ক্ষমতা, পরিচালকদের অধিকার, দায় ও ক্ষমতা, পাওনাদারদের অধিকার ও ক্ষমতা, পাওনা পরিশোধ পদ্ধতি, পরিচালকগণের সম্মানী নির্ণয় ও পরিশোধ পদ্ধতি। যারা পরিচালক হয় তারা তো একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পাবে, কিন্তু পরিচালনা কাজে যেহেতু তারা নিয়োজিত থাকে বা বিভিন্ন ধরনের দায়িত্ব পরিশ্রম করতে হয়, সেজন্য তাদেরকে একটা সম্মানী প্রদান করা হয়, সেটা নির্ণয় করতে হবে এবং পরিশোধ করতে হবে। আচ্ছা, ব্যবস্থাপনা নিয়োজিত কর্মীদের পারিশ্রমিক ও পদমর্যাদা সম্পর্কিত নিয়মাবলী, যারা ব্যবস্থাপনায় আছে যে সমস্ত কর্মী তাদের কি করতে হবে? পারিশ্রমিক নির্ধারণ করতে হবে এবং পদমর্যাদা নির্ধারণ বা নিয়মাবলী সেখানে থাকবে। কোম্পানির সচিব নিয়োগ, পরিচালন ও অপসারণ পদ্ধতি, যৌথ মূলধনী কোম্পানি পরিচালনা বা গঠন কাজে সহায়তা করার জন্য একজন সচিব নিয়োগ দেন, যিনি একজন অভিজ্ঞ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা। সে একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে কোম্পানির গঠন সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করে থাকেন, কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে থাকেন এবং উপদেষ্টার দায়িত্ব পালন করে থাকেন। এই জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে তাকে এই সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন এই সচিবের নিয়োগটা কিভাবে হবে, তিনি কিভাবে পরিচালনা করবেন এবং তার অপসারণ পদ্ধতিটা কি হবে। এখন সচিব তো কোনো স্থায়ী পদ না,
কোম্পানির গঠন সংক্রান্ত কাজে সহায়তার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়, পরিচালনার সাহায্যের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়, এবং নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে সবাই যখন প্রাতিষ্ঠানিক নিয়মাবলী বুঝে যায় তখন আর তাকে সেখানে রাখার প্রয়োজন হয় না, তখন তাকে কি করতে হয়, অপসারণ করতে হয়। সেই জন্য তার নিয়মাবলীটাও পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকবে। কোম্পানি সচিবের দায়িত্ব, ক্ষমতা এবং অধিকার। সচিবের কি কি দায়িত্ব থাকবে এবং তার ক্ষমতা কতটুকু থাকবে এবং তিনি প্রতিষ্ঠানে কতটুকু কাজ করতে পারবেন সেইটুকু উল্লেখ থাকতে হবে। শেয়ার বাজেয়াপ্তকরণের নিয়ম। কোম্পানির সলিসিটর, দালাল ও অবলেখক নিয়োগ সংক্রান্ত বিধান। শেয়ার হোল্ডার ও পরিচালকগণের পারস্পরিক সম্পর্ক। শেয়ার বিক্রয়, কমিশন ও দালালি সংক্রান্ত নিয়ম। বিধিবদ্ধ ও অন্যান্য তহবিল সংরক্ষণের নিয়মাবলী। কোম্পানির অবসায়নের কারণ ও পদ্ধতি। অবসায়নের পর দায় পরিশোধ পদ্ধতি। অবলুপ্ত কোম্পানির সম্পত্তি বন্টনের নিয়ম ইত্যাদি। এই বিষয়গুলো অবশ্যই পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকবে। এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে প্রয়োজন। এখানে একটা বিষয় যদি অভ্যন্তরীণ পরিচালনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে সেই কোম্পানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কি হবে, বাধাগ্রস্ত হবে। তখন সেই কোম্পানির নির্দিষ্ট নিয়মে পরিচালিত হবে। যেমন সচিব নিয়োগ, অনেকে মনে করতে পারে ব্যবস্থাপক আছে, পরিচালক আছে, এখানে সচিবের কি দরকার। না, একটা কোম্পানির সুষ্ঠু গঠন সংক্রান্ত কার্যাবলীর জন্য অবশ্যই একজন সচিব নিয়োগ করতে হবে এবং তিনি হলো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি প্রাতিষ্ঠানিক বিষয়ে তার জ্ঞান ভালো এবং তিনি শুদ্ধভাবে সঠিকভাবে বা সঠিক নিয়মে সেই কোম্পানিটা পরিচালনা গঠন করবেন এবং কোম্পানির বিভিন্ন সভার আহ্বান করবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি গ্রহণ করে থাকেন। এই জন্য তাকে কোম্পানির কাছে দায়বদ্ধ থাকতে হয় এবং এটার এই কাজগুলো করার জন্য তাকে একটা মোটা অঙ্কের পারিশ্রমিক প্রদান করতে হয়। আমরা সাধারণত সচিবের কথাটা এতদিন আমরা এতটা গুরুত্ব সহকারে বিবেচনা করে নাই, কিন্তু পরিমেল নিয়মাবলীতে আছে যে একজন সচিব নিয়োগ করতে হবে, তার নিয়োগ পদ্ধতি কিরকম হবে, তার পরিচালন বা অপসারণ পদ্ধতিটা কেমন হবে, তাকে কতদিনের সময়ের জন্য নিয়োগ দেওয়া হবে এবং সে কি কি কাজগুলো করবে এবং কিভাবে তাকে কোম্পানির থেকে আবার অপসারণ করা হবে বা বাদ দিয়ে দেওয়া হবে সেই বিষয়ে উল্লেখ থাকবে। এই প্রত্যেকটা বিষয় পরিমেল নিয়মাবলী থাকতে হবে, তা না হলে সেই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করা যাবে না। উপরে উল্লেখিত বিষয়বস্তু ছাড়াও দৈনন্দিন কার্য পরিচালনা করতে গিয়ে যেসব বিষয় প্রয়োজন হতে পারে সেই সবই সংঘবিধিতে উল্লেখ থাকতে হবে বা উল্লেখ করে নেওয়া উচিত। এছাড়াও যদি আরো কিছু তথ্য, আরো কোনো বিষয় কোম্পানি পরিচালনার স্বার্থে প্রয়োজন হয় সেটা পরিমেল নিয়মাবলীতে উল্লেখ থাকতে হবে। এখানে একটা কথা জানা দরকার যে পরিমেল নিয়মাবলী কিন্তু স্মারকলিপির মতো পরিবর্তনযোগ্য। যে কোনো সময় এর বিষয়বস্তু বা ধারা পরিবর্তন করা যায় এবং এই পরিবর্তন করতে গেলে আইনের প্রয়োজন হয় না। সদস্যদের একটা বিশেষ সভায় সিদ্ধান্ত ক্রমে বা সিদ্ধান্ত অনুযায়ী এই পরিমেল নিয়মাবলী পরিবর্তন করা সম্ভব হয়। আচ্ছা, পরিমেল নিয়মাবলী পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হলো, প্রথমটা হলো যে পরিবর্তন কোম্পানির আইন বিরোধী হওয়া যাবে না। যে পরিবর্তনটা করা হবে সেটা কোম্পানির আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আচ্ছা, পরিবর্তন সংঘ স্মারকের সাথে বিরোধপূর্ণ হতে পারবে না। স্মারকলিপি যেটা আছে পরিমেল নিয়মাবলী পরিবর্তনের ফলে ওখানে যেন সংঘাতের সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই খেয়াল রেখে স্মারকলিপি পরিমেল নিয়মাবলী পরিবর্তন করা যাবে। পরিবর্তন ধারাগুলো অবৈধ হতে পারবে না। এখন পরিবর্তন করতে হবে, এখন পরিবর্তন করে যদি কোনো অন্যায় কিছু কাজ বা সিদ্ধান্ত সেখানে ঢোকানো হয় তাহলে কিন্তু সেটা
হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে অবৈধ কোনো কারণ সেখানে ঢুকানো যাবে না। পরিবর্তন এমন হতে পারবে না যাতে কোনো শ্রেণীর শেয়ার হোল্ডারদের দায় বেড়ে যায় বা বৃদ্ধি পায়। পরিবর্তন করা যাবে, কিন্তু পরিবর্তনের ফলে যদি শেয়ার হোল্ডারদের দায় বেড়ে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, বা এরকম কোনো পরিবর্তন আনা যাবে না। পরিবর্তন সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের প্রতারণার উদ্দেশ্যে হতে পারবে না। কিছু কিছু শেয়ার হোল্ডার থাকে বা সদস্য থাকে যাদের উদ্দেশ্য সবসময় মানুষকে প্রতারিত করে বা অন্যান্য সদস্যদের প্রতারিত করে বা কোম্পানিকে প্রতারিত করে কিছু মুনাফা অর্জন করে নেওয়া। এই ধরনের উদ্দেশ্যে কিন্তু পরিবর্তন করা যাবে না। এখানে সকল সদস্য এই ধরনের কাজে লিপ্ত হয় না, কিছু পরিমাণ বা অল্প কিছু সংখ্যক সদস্য এই উদ্দেশ্যে কোম্পানির অনেক সময় নিয়মকানুন পরিবর্তন করতে চেষ্টা করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ধারণা অর্জন করতে পারলাম যে পরিমেল নিয়মাবলীটা কি, পরিমেল নিয়মের মধ্যে কি কি বিষয়বস্তু বা ধারাগুলো উল্লেখ থাকে এবং এটা পরিবর্তন করা যায় কিনা। অবশ্যই যায়, গেলে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এখন আমরা আলোচনা করব বিবরণ পত্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করছি বা ধারণা অর্জন করছি বিবরণ পত্র সম্পর্কে। বিবরণ পত্র হলো পাবলিক লিমিটেড কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দলিল, যে দলিলের মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানানো হয়ে থাকে। এই দলিল বা বিবরণপত্র ছাড়া কোম্পানি কোনোভাবেই তার কার্যক্রম শুরু করতে পারে না। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে যে মানে বিবরণী তৈরি করা হয় সেটাকেই বলা হয় বিবরণী পত্র। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণের কাছে শেয়ার আহ্বান করতে পারে এবং কোম্পানির আর্থিক বিবরণ সহ তারা কি করে এরূপ দলিল ইস্যু করে থাকে। তাহলে পাবলিক লিমিটেড আমরা জানি যে দুই ধরনের কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানাতে পারে না। যেহেতু আহ্বান জানাতে পারে না, সেজন্য তাদেরকে বিবরণপত্র তৈরি না করলেও চলে। তারা একটি বিকল্প বিবরণপত্র তৈরি করে কোম্পানির যে সদস্য ভিতরের যে লোকজন আছে তাদের কাছে শেয়ার বিক্রয় করে কোম্পানি পরিচালনা করে থাকে। হ্যাঁ, এই জন্য এত আর্থিক অবস্থার বিবরণ দিয়ে জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার প্রয়োজন হয় না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে যেহেতু শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে হয়, সেই জন্য একটি বিবরণপত্র তৈরি করতে হয় এবং বিবরণপত্রে কোম্পানির আর্থিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে এই বিবরণপত্রটা জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হয়ে থাকে। এই বিবরণপত্রের দুইটা সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো আলোচনা করলে বা লিখলে আমরা আরো স্পষ্ট বুঝতে পারবো যে বিবরণপত্রটা কি এবং বিবরণপত্রের দ্বারা কি কাজের সমাধান করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে লিখছি বিবরণপত্রটা সংজ্ঞা। আচ্ছা, 1994 সালে 1994 সালের কোম্পানি আইনের 142 ধারায় বলা হয়েছে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত
দলিল প্রসপেক্টাস বলে গণ্য। আচ্ছা, এস এস সরকার and others এর মতে পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ যে দলিলে জনসাধারণকে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানো হয় তাকে বিবরণপত্র বলে। আচ্ছা, 1956 সালের ভারতীয় কোম্পানি আইনের 2-36 ধারায় বলা হয়েছে কোন কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিনিয়োগের আবেদন সম্বলিত জনগণের উদ্দেশ্যে প্রচারিত বিজ্ঞপ্তি, প্রচারপত্র, বিজ্ঞাপন বা বিবরণীকে বিবরণপত্র বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3টা সংজ্ঞা লিখলাম। সংজ্ঞা থেকে কি ধারণা অর্জন করলাম? যে 1994 সালের কোম্পানি আইনে 142 ধারায় বলা হয়েছে শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল প্রসপেক্টাস বলে গণ্য হয়। তার মানে হলো যে শেয়ার বা ডিবেঞ্চার, শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিল প্রসপেক্টাস বলে গণ্য হয়, মানে বিবরণপত্র বলে গণ্য হয়। যে দলিলের মাধ্যমে শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব দেওয়া হয় সেটাকেই বিবরণপত্র বলে। এস এস সরকার অ্যান্ড আদার্স এর মতে পরিপূর্ণ তথ্য সমৃদ্ধ যে দলিলে জনসাধারণকে কোম্পানির শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আহ্বান জানানো হয় তাকে বিবরণপত্র বলা হয়ে থাকে। এখন জনগণকে যখন শেয়ার ক্রয় করার আহ্বান জানানো হবে তখন অবশ্যই পরিপূর্ণ তথ্য প্রদান করতে হবে, যেটা দেখে জনগণ আশ্বস্ত হবে সেই কোম্পানিটা সম্পর্কে এবং জনগণ শেয়ার ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করবে। 1956 সালের ভারতীয় কোম্পানি আইনের 2-16 ধারায় 2-36 ধারায় বলা হয়েছে কোনো কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিনিয়োগের আবেদন সম্বলিত জনগণের উদ্দেশ্যে প্রচারিত বিজ্ঞপ্তি, প্রচারপত্র, বিজ্ঞাপন বা বিবরণীকে বিবরণপত্র বলা হয়ে থাকে। তার মানে তার জনগণ যেন শেয়ার করতে
শেয়ার এবং ঋণপত্র কিনে অর্থ বিনিয়োগ করে সেই উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি বা প্রচারপত্র বিজ্ঞাপন দেওয়া হয় এটাকেই বিবরণপত্র বলা হয়ে থাকে। তাহলে এই সংজ্ঞাগুলো থেকে কিন্তু আমরা সুস্পষ্ট কিছু ধারণা অর্জন করতে পারি। সেটা হলো বিবরণপত্র জনগণের কাছে উদ্দেশ্যে একটি আমন্ত্রণ পত্র, জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে এই বিবরণপত্রের মাধ্যমে। এটা অবশ্যই একটি কোম্পানির পক্ষে তৈরি করতে হবে। যে কেউ তৈরি, যার কোম্পানি না, সে এই বিবরণীপত্র তৈরি করে বাজারে ছাড়তে পারবে না, ছাড়লে গ্রহণযোগ্য হবে না। এতে শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় বা চাঁদা দানের আহ্বান থাকবে। এখানে শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় করার একটা আহ্বান থাকবে জনগণের উদ্দেশ্যে। এতে শেয়ার বা ডিবেঞ্চারের পূর্ণ বিবরণ থাকবে। আচ্ছা, শেয়ার ডিবেঞ্চার ছাড়াও কোম্পানির অবস্থার পূর্ণ বিবরণ থাকবে। শেয়ার ডিবেঞ্চারের তথ্য ছাড়াও কোম্পানি সম্পর্কে পূর্ণ ধারণা জনগণকে দিতে হবে, যেটা দেখে জনগণ সেটা ক্রয় করবে। আমরা আগের জায়গায় পড়েছি বা জেনেছি যে পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয়ের মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে। হ্যাঁ, আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু জনগণকে শেয়ার ক্রয় করার জন্য আহ্বান করতে হয় না। যেহেতু শেয়ার ক্রয় করার জন্য আহ্বান জানাতে হয় না, এই জন্য তাদেরকে বিবরণপত্র তৈরি করতে হয় না। তবে তাদের যে পরিমাণ সদস্য আছে সেই সদস্যদের কাছ থেকে বিকল্প বিবরণের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করতে পারে। আচ্ছা, এবং এই বিকল্প বিবরণপত্রটা তাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে নিবন্ধকের কাছে দাখিল করতে হবে এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলক বিবরণপত্র কোম্পানির নিবন্ধনের কাছে জমা দান করতে হবে। এই বিবরণপত্র তৈরির পর পাবলিক লিমিটেড কোম্পানি তার কার্য শুরুর অনুমতি পেয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে বিবরণপত্রটা কি, বিবরণপত্র দিয়ে কি কাজটা সম্পাদন করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা পড়ব বিবরণপত্রের বিষয়বস্তু। বিবরণপত্রের বিষয়বস্তুতে অনেক তথ্য থাকবে, যেটা দেখে জনগণ সেই কোম্পানির সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা অর্জন করতে পারবে। এবং বিবরণপত্রটা এমনভাবে তৈরি করতে হবে যেটা দেখে জনগণ সেই কারবারের সমস্ত কার্যক্রম সম্পর্কে জেনে সন্তুষ্ট অর্জন করতে পারে। এবং বাজারে যখন বিবরণপত্রটা ছাড়া হবে তখন যাতে জনগণের সেই প্রতিটা বিবরণপত্র দেখে বা শুনে একটা আস্থা অর্জন হয়, সেইভাবে তৈরি করতে হবে বা পূর্ণ ধারণা অর্জন করতে সক্ষম হয়, সেইভাবে বিবরণপত্রটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন বিবরণপত্রে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয় সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রথমটি হলো, আমরা আগেই জেনেছি যে কোনো তথ্য সংগ্রহ করতে গেলে জন পরিমেল নিয়মাবলীতে অনেকগুলো তথ্য ছিল, ওইটার মতোই বিবরণপত্রের কিছু তথ্য থাকবে। কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কোম্পানির কার্য এলাকায় মানে কোন কোন এলাকায় কার্য করবে, কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য, অনুমোদিত মূলধনের পরিমাণ ও বিবরণ, ন্যূনতম মূলধনের পরিমাণ, শেয়ারের সংখ্যা, শেয়ারের শ্রেণীবিভাগ এবং শেয়ারের প্রকৃতি, শেয়ার মূল্য, পরিশোধ পদ্ধতি, প্রাথমিক ব্যয়ের পরিমাণ, শেয়ারের বিক্রয় মূল্য, পরিচালকদের নাম, ঠিকানা, পেশা, পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ারের পরিমাণ, পরিচালকদের স্বাক্ষর, পরিচালকদের সম্মানী, কোম্পানির সম্পদ বা সম্পত্তির বিবরণ, লভ্যাংশ ঘোষণা ও বন্টন পদ্ধতি, হিসাব নিরীক্ষকের পরিচিতি, হিসাব নিরীক্ষণ পদ্ধতি, কোম্পানির ব্যাংকারের পরিচিতি, কোম্পানির উপদেষ্টার পরিচিতি, সংঘ স্মারকের প্রকৃতি, সংঘ বিধির প্রকৃতি, শেয়ার মালিকগণের স্বার্থ, ম্যানেজিং এজেন্টের পরিচিতি, কোম্পানির অবলেখকের পরিচিতি, চলতি মূলধনের পরিমাণ, কোম্পানির সম্পত্তি দাতাগণের পরিচিতি, কোম্পানির উল্লেখযোগ্য ব্যবসায়িক চুক্তির পরিচিতি, কোম্পানির উল্লেখযোগ্য সাফল্য, চালু ব্যবসা প্রতিষ্ঠানসমূহের পরিচিতি, বিবরণপত্র প্রচারের তারিখ ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বিষয়গুলো জনগণকে সহজে আকৃষ্ট করতে পারে সেই বিষয়গুলো অবশ্যই বিবরণপত্রে উল্লেখ করতে হবে। তবে
বিবরণপত্র প্রদত্ত বিষয়বস্তুতে কোনোরূপ মিথ্যা বা প্রতারণার আশ্রয় গ্রহণ করা যাবে না। গ্রহণ করা হলে তা পরিচালকগণই আইনত দায়ী হন বা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিষয়গুলো জানলে বা দেখলে যে কোনো ব্যক্তির বা জনসাধারণের সেই প্রতিষ্ঠানে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা বা একটি স্বচ্ছ ধারণা জন্মে, এমন বিষয়গুলো অবশ্যই বিবরণপত্রে উল্লেখ থাকতে হবে। আর কেউ যদি ভুল কোনো তথ্য দেয়, কারণ বিবরণপত্রটা তো তৈরি করে প্রতিষ্ঠানের ভিতরে, কোম্পানির ভিতরের লোক, কাজেই তখন পরিচালকদের এটার জন্য দায়ী করা হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ। আমরা আবার সামনের ক্লাসে তোমাদের জন্য উপস্থিত হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।